তাহলে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তাহলে গতদিন পর্যন্ত আমরা শুরু করেছিলাম হচ্ছে দানাবিহীন বা অ্যাগ্রানিউলোসাইট, মানে অ্যাবসেন্ট, এটা তো আমরা আগে জেনেছি, একটু আলোচনা করছি আগে, একটা মনে করে দেওয়ার জন্য। অ্যাগ্রানিউলোসাইট মানে অ্যাবসেন্ট, মানে কি গ্রানিউল বা দানা যদি শ্বেতকণিকার মধ্যে না থাকে তাহলেই সেটা অ্যাগ্রানিউলোসাইট বা অদানাদার, তাই না? তার মধ্যে আমরা মনে রাখবো মলি, মনে রাখবো, তাই না? বলেছিলাম মলি মনে রাখলে মনে থাকবে কি, মতে মনোসাইট, লতে লিউকোসাইট। তো এদের সাইটোপ্লাজমের মধ্যে দানা থাকে না, দানা দানা যে উপাদানগুলো গ্রানিউল মানে দানা সেটা থাকে না, তাই না? তো সেইগুলোর মধ্যে আমরা লিউকোসাইটের ব্যাপারে আমরা ভাগ পর্যন্ত আলোচনা করছিলাম। এবং মনোসাইট নামকরণ কেন হয়েছে বলো দেখি, মনে হয়েছে কিনা? এক নিউক্লিয়াস যুক্ত, তাই না? এই আর কি। লিউকোসাইট নামকরণ কেন হয়েছিল? লসিকা লিম্ফের মধ্যে বা ফ্রেশ ওয়াটারের মধ্যে এদেরকে পাওয়া যায়, সেই জন্য এরকম নাম হয়েছে। আমরা এবার চলে আসি তাহলে দানাদার বা লসিকা। লসিকা সরল বাংলা হলো ফ্রেশ ওয়াটার বা পরিষ্কার পানি। হ্যাঁ, লসিকা আমরা সামনে পড়বো অবশ্য। দানাদার বা গ্রানিউলোসাইট, তার মানে কি গ্রানিউল আছে, সাইট মানে কোষ, যে কোষের মধ্যে গ্রানিউল আছে সেটা হলো গ্রানিউলোসাইট। এখন দেখো এখানে গ্রানিউলোসাইট আবার তিন ধরনের আছে। একটা হলো নিউট্রোফিল। তো দেখো নিউট্রোফিলের বাংলা অর্থ কি? নিউট্রাল মানে হলো নিরপেক্ষ। নিউট্রাল মানে কি? নিরপেক্ষ। হ্যাঁ, লিখে রাখতে হবে না, পরে মনে থাকবে না। নিরপেক্ষ, নিউট্রাল মানে কি? নিরপেক্ষ। ফিল মানে আকর্ষণ, ফিল মানে আকর্ষণ। তার মানে হলো যে সমস্ত শ্বেতকণিকা এক ধরনের রঞ্জক পদার্থ আছে, যেটা হলো মিথাইল ব্লু বলা হয়, নীল বর্ণের, যেটা আবিষ্কার করতে লিশমান নামে একজন বিজ্ঞানী। তো সেটাকে লিশমান কালার বলা হয়। হ্যাঁ, লিশমান বইয়ের মধ্যে লেখা আছে, দেখো লিশমান। হ্যাঁ, এদের উপরে দেখো লেখা আছে, এই যে যেখানে শুরু হয়েছে না ওখানে দেখা যাচ্ছে লিশমান রঞ্জক। এটা হলো এক ধরনের ব্লু কালারের হয়। হ্যাঁ, মিথাইল জাতীয় পদার্থ দিয়ে তৈরি একটা ব্লু কালার। তো এইটা দিয়ে তিনি আর কি শ্বেতকণিকা পরীক্ষা করছেন যে এর মধ্যে শ্বেতকণিকা দিলে কি কালার হয় না হয়। তো তিনি যখন নিউট্রোফিল শ্বেতকণিকাকে দিলেন তখন দেখলো যে কোনো কালার হলো না, যেমন ছিল লিশমান রঞ্জক অনুভূতি থেকে গেল। ঠিক আছে, তাহলে তখন তিনি বললেন যে এরা কোনো মানে আকর্ষণই নাই, নিরপেক্ষ। এটা হলো নিরপেক্ষ, মানে কারোর প্রতি কোনো আকর্ষণ নাই, এই জন্য এটা হলো নিরপেক্ষ। তাহলে হচ্ছে তাই বলছে বর্ণ নিরপেক্ষ, এরা হলো বর্ণ নিরপেক্ষ। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন এখানে গুরুত্বপূর্ণ এমসিকিউ এর মধ্যে দেখো যে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এটা যে এদের খণ্ডক মেডিকেল অ্যাডমিশনে বেশ কয়েকবার আছে। নিউট্রোফিলের খণ্ডক নিউক্লিয়াস যেটা আছে না, ওই নিউক্লিয়াস কয় খণ্ডক যুক্ত? 2 থেকে 5টি খণ্ডক যুক্ত, এটা বেশ কয়েকবার আসছে। তবে এছাড়াও করতে হবে, যেমন আছে এগুলোর ব্যাস কত, তারপর হলো প্রথম লাইনে সঞ্চালনক্ষম রক্তের এত পার্সেন্টই নিউট্রোফিল। ও তাই তো আমি দাঁড়াই, যেহেতু আমার বই আনিনি, আমি এটাকে আমার বই ভেবেই করছি। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা হলো কি মনে রাখবো, 2 থেকে 5টি খণ্ড বিশিষ্ট নিউক্লিয়াস, এগুলোর ব্যাস হলো 12 থেকে 15 মাইক্রোমিটার, আয়ুষ্কাল কত, এগুলো কিন্তু আবার মেডিকেল এডমিশনও বেশ কয়েকবার আসতে দেখা গেছে। হ্যাঁ, তাহলে হচ্ছে এরপরে আমাদের মনে রাখতে হবে যে শেষের দিকে একটা কথা আছে, দেখো সেটা হলো ডায়াপেডেসিস। এটা অনেক সময় জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসে। হ্যাঁ, সেটা হলো যে যখন আর কি নিউট্রোফিল অ্যামিবার চলনে সক্ষম, নিউট্রোফিল অ্যামিবার চলনে সক্ষম, অ্যামিবার বাংলা অর্থ কি কার মনে আছে? অ্যামিবার বাংলা যে ঘনপথ সৃষ্টি করে, ঘনপথ সৃষ্টি করে। অ্যামিবার বাংলা অর্থ হচ্ছে পরিবর্তন, পরিবর্তন। হ্যাঁ, এদের অ্যামিবার বাংলা অর্থ কি? পরিবর্তন। অ্যামিবার নামকরণ কেন করছে বৈজ্ঞানিকরা? এমনি এমনিতে করেনি, তাই না? কারণ আছে তো। তাহলে যেহেতু দেখছে যে এই এককোষী জীব করে মাঝে মাঝে তার নিজের চেহারা পরিবর্তন করে ফেলে, তখন চিন্তা করলেন নাম তাহলে কি থাক, পরিবর্তন থাক, তাই পরিবর্তন। তাহলে কিভাবে পরিবর্তন হয়? আসলে এরা মনে করে একটা স্বাভাবিক এরকম হয়ে আছে, কিন্তু যখন খাদ্য খাবার দরকার হয় তখন নিজের চেহারা চেঞ্জ করে, মনে করে এখানে খাবার আছে, নিজের চেহারা চেঞ্জ করে এরকম করে এই যে ক্ষণপথ তৈরি করলো, এই যে এরকম হয়ে গেল। হ্যাঁ, এই যে ক্ষণস্থায়ী পায়ের মতো গঠন করলো, তাই এটাকে ক্ষণপথ বলা হয়। হ্যাঁ, তো এই ক্ষণপথ
একটা পরবর্তীর মধ্যে একীভূত হলে এই খাবারটা ভিতরে চলে আসে। তো এই এরকম ক্ষমতা আছে। তো ঘনবস্তুতে পা তৈরি করতে পারে, এই জন্য এর নাম হলো ঘনপথ। তো নিউট্রোফিল এটা পারে। নিউট্রোফিল হলো সরাসরি জীবাণুকে ঘনপথ তৈরি করে খেয়ে ফেলে, বুঝছো? তো খাওয়ার সময় একটা কাহিনী ঘটে, সেটা হলো আমাদের সব সময় তো আর রক্ত নালীতে ডাইরেক্ট কোনো জীবাণু আক্রমণ করে না, অনেক সময় আমাদের কোষ সমূহে টিস্যুতে আক্রমণ করে। হ্যাঁ, টিস্যুতে তারা আক্রমণ করছে। এখন আমাদের তো সব কোষের আশপাশেই যে রক্তজালক আছে এরকম না, বেশ কিছু কোষের আশপাশে রক্তজালক আছে। এখন ধরো টিস্যুতে আক্রমণ করছে জীবাণু, টিস্যুতে আক্রমণ করার পর ওই জীবাণু যখন টিস্যুকে আক্রমণ করে তখন ওই টিস্যুর কোষগুলা, সেই কোষগুলা থেকে কিছু রাসায়নিক পদার্থ নিঃসরণ হয়। হ্যাঁ, মানে টিস্যুর কোষগুলাকে যখন খায়, কোষগুলা যখন ফেটে যায় তখন কিন্তু রাসায়নিক পদার্থ নিঃসরণ হয়। হ্যাঁ, যেমন ইন্টারকিউলিন, সাইটোকাইনিন, এই জিনিসগুলো নাই তোমাদের, এমনি জেনে রাখো যে কিছু রাসায়নিক পদার্থ নিঃসরণ হয়। ওই রাসায়নিক পদার্থটা যখনই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে রক্ত জালকে টাচ লাগে, তখনই হচ্ছে রক্ত জালকের যে পুরুত্ব সেটা কিছুটা পাতলা হয়, এবং হলো এই সময় ওই পাতলা হলে ওই ওই পদার্থটা সরাসরি নিউট্রোফিলের গায়ে টাচ লাগে। তখন নিউট্রোফিল বুঝতে পারে কি ব্যাপার, কিছু একটা ঘটনা ঘটছে, এখান থেকে এই রাসায়নিক পদার্থ আসছে, তাহলে এটা আমার খাওয়া লাগবে, মানে ওটার প্রতি আকৃষ্ট হয়। তখন নিউট্রোফিল শ্বেতকণিকা কি করে, ধরো এটা ছিল নিউট্রোফিল শ্বেতকণিকা, তখন সে ঘনপথ তৈরি করে। এই যে বাইরে যে রক্তজালক আছে না, রক্তজালকের বাইরের দিকে ঘনপথ তৈরি করে ফেলে, এবং ঘনপথ তৈরি করে পরবর্তীতে গোটাটা বের হয়ে যায়। এই যে ঘনপথ তৈরি করে বের হয়ে যাওয়া, এটাকে বলা হয় ডায়াপেডেসিস। এটাকে বলা হয় ডায়াপেডেসিস। পেডেসিস মানে পা, ডায়া মানে বাইরে, বাইরে পা বের করে যাওয়া। তাহলে কি, পেডেসিস মানে হচ্ছে পা, ডায়া মানে বাইরে, বাইরে বাইরে পা বের করে যাওয়া, বুঝছো? বাইরে পা বের করে যাওয়া, এটাকে বলা হয় ডায়াপেডেসিস। তাহলে এটা এমনি ডায়াপেডেসিস কাকে বলে এটা একটু মনে রাখবা। এখানে তোমার নিউট্রোফিলের দিকে লিখতে হবে। নিউট্রোফিল অ্যামিবার চলনে সক্ষম, সংকুচিত হয়ে কোষীয় জালিকা প্রাচীরে কণিকার চেয়ে ছোট ছিদ্র ভেদ করে টিস্যুতে ও সংক্রমণ স্থলে, ওই যে টিস্যুতে চলে গেল বা যেখানে আক্রান্ত হয়েছে সেখানে চলে যেতে পারছে, রাসায়নিক উপাদান দ্বারা উদ্দীপ্ত হয়ে এই কাজটা করে। বুঝতে পেরেছো? আচ্ছা, কোনো সমস্যা? আচ্ছা, এবার আমরা চলে আসি ইউসিনোফিল। এবার হলো ইউসিন নামক একটা কালার, ইউসিন নামক কালার। এই ইউসিন নামক কালারে যদি তোমার হচ্ছে নরমালি ইউসিন অর্থ লাল বর্ণ বোঝায়, নরমালি ইউসিন অর্থ লাল বর্ণ বোঝায়। তো এই ইউসিন তোমার যখন ওই যে মিথাইল গ্রুপ যেটা হলো লিসপান রঙের, হ্যাঁ, তো কিছু শ্বেতকণিকা দেখা যাচ্ছে যে কি হয়, যে ওই যখন এই মিথাইল গ্রুপ মানে লিসপান রঙ শ্বেতকণিকা দেওয়া হচ্ছে তখন লাল বর্ণ ধারণ করছে, মানে ইউসিন হয়ে যাচ্ছে। ইউসিন মানে লাল বর্ণ, ইউসিন মানে লাল বর্ণ ধারণ করা। তখন ওই শ্বেতকণিকার নাম তাহলে ইউসিনোফিল দেওয়া ভালো, তাই না? লালের প্রতি আকৃষ্ট হচ্ছে, তাহলে ফিল মানে আকর্ষণ, ইউসিনোফিল মানে লালের প্রতি আকর্ষণ, তাই এর নাম হয়েছে ইউসিনোফিল। বুঝা গেল কি? হ্যাঁ, তাহলে এখান থেকে আমাদের এমসিকিউ কি, রক্তের স্বাভাবিক অবস্থায় এদের সংখ্যা 2 থেকে 4%, তারপরে দানাগুলো ইউসিনোফিল লাল বর্ণ ধারণ করে, এদের ব্যাস আয়ুষ্কাল এগুলা। তারপরে এরা দেহের অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে, ইউসিনোফিল অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে। অ্যালার্জি বলতে আসলে চুলকানি বোঝায়। হ্যাঁ, আমাদের যে চুলকায়, গলা ফুসফুস করা, শরীরে চুলকানো, এই জিনিসগুলোকে আমরা অ্যালার্জিক বলি, অ্যালার্জিক সমস্যা। হ্যাঁ, এর বিরুদ্ধে কাজ করে। তারপরে এগুলো হলো পরজীবী সংক্রমণ, প্লীহা ও স্নায়ুতন্ত্র রোগের কারণে ইউসিনোফিলের সংখ্যা বেড়ে যায়। কি কারণে ইউসিনোফিল, মানে প্রথম 4 লাইনে মনে রাখতে হবে। এবার আমরা চলে আসি বেসোফিল। বেসোফিল, বেস মানে ক্ষার, বেস মানে কি, ক্ষার, মানে যারা ক্ষার জাতীয় কোনো দ্রবণে আকৃষ্ট হয় তাকে বলা হয় বেসোফিল, মানে ক্ষারের প্রতি আকৃষ্ট, ক্ষারের প্রতি আকৃষ্ট, এদের নাম হলো বেসোফিল। বেসোফিলের শ্বেতকণিকার সবচেয়ে কম অংশ 0.5 থেকে 1% বেসোফিল ধরনের হয়। এরা কোষের সাইটোপ্লাজমে এদের এখান থেকে এরা নীল বর্ণ, ক্ষারশক্ত হলে এরা নীল বর্ণ ধারণ করে। এরা কি হয়, নীল বর্ণ ধারণ করে। এদের নিউক্লিয়াস 2 খণ্ডক যুক্ত ও বৃত্তাকার। এদের ব্যাস কত আর আয়স্কার কত?
দেখো বেসোফিল আবার হিস্টামিন নিঃসরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা। আচ্ছা, হিস্টামিনের বাংলা অর্থ কিন্তু আসলে হিস্টামিনের বাংলা অর্থ চুলকানি। হিস্টামিনের বাংলা অর্থ কি? চুলকানি। তো মানে এই আমাদের এই বেসোফিলের কারণে আমাদের শরীরে চুলকানি হয় অনেক সময়। অনেকের আছে না যে তোমার ইয়ে খেলে বলে, মনে করো যে গরুর মাংস, ইলিশ মাছ, হাঁসের ডিম, চিংড়ি, বেগুন, অনেকের আছে কিন্তু। হ্যাঁ, তো এগুলা খাইলে কি হয় যে শরীরে চুলকায়। আপনি বললেন না আচ্ছা, এটা হ্যাঁ, তো ব্রেনের সাথে আমাদের সোলজার, সোলজার তো কানেকশন আছে, তো ভাবলে অনেক সময় হয় বেশি। তো তোমার এই সমস্ত খাবারগুলো যখন এক পর্যায়ে এই খাবারের উপাদানগুলো যখন রক্ত স্রোতে মিশে যায় হজম হওয়ার পর, অনেক সময় আমাদের শ্বেতকণিকার মধ্যে এই যে বেসোফিল, এরা হচ্ছে যে খাবারগুলোকে শত্রু মনে করে। খাবারগুলোকে শত্রু মনে করে, আসলে তো খাবারগুলো শত্রু না, বাইরের জীবাণুর বিরুদ্ধে লড়াই করার কথা, কিন্তু খাবারগুলোকে শত্রু মনে করে। মনে করে সে হলো হিস্টামিন ক্ষরণ করে, চুলকানির প্রোটিন হরণ করে। তখন ওইটার কারণে আমাদের শরীরে চুলকায়। ওই উপাদানের কারণে যেহেতু আমাদের চুলকায়, তাই নাম হিস্টামিন, মানে চুলকানি। বুঝা গেল কি? মানে ওই খাবারগুলোকে ধ্বংস করতে চাই, সে মনে করে এইগুলা বোধহয় আমার শরীরের জন্য ক্ষতির কারণ, কিন্তু এটা তার ভুল ধারণা। ওর উচিত হলো বহিরাগত জীবনের বিরুদ্ধে লড়াই করা, কিন্তু ও ভুল করে কি করে, খাদ্য খাবারের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে দেয়। তো যাদের মনে করো নাই, তাদের তো সমস্যা নাই, যাদের আছে তার মানে তাদের ওই যে ওই শ্বেতকণিকা, মানে সেনাবাহিনী ভালো না, ওরা কম বুঝি, জ্ঞানী না। বুঝতে পারলাম সেটা। তাহলে এটাই হলো ব্যাপার। তাহলে এখান থেকে আমরা এইটুকু পর্যন্ত বলবো। তারপরে হলো হিস্টামিন ক্ষরণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। হেপারিন নিঃসরণ করে রক্তকে রক্ত অনালী, এটারও যার পুরাটাই এমসিকিউর জন্য পড়তে হবে। হেপারিন নামকরণের কারণটা হলো প্রথম এদেরকে পাওয়া গেছিল যকৃতে, এই জন্য নাম হলো হেপারিন। হেপাটিক থেকে হেপারিন নাম হয়েছে, যকৃতে পাওয়া গেছিল তাই এরকম নাম। শ্বেতকণিকার কাজ, এটা হলো সরাসরি পড়তে হবে চারটা, অন্তত চারটা পড়তে হবে। তার মধ্যে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো পড়বো। ক্ষয়ের জন্য অনেক সময় আসে, যে যেমন মনোসাইট ও নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। ফ্যাগোর এর আগে বলেছি, ফ্যাগোর বাংলা অর্থ কি? ফ্যাগো মানে কি বলো তো? বা খাওয়া। ফ্যাগো মানে ভক্ষণকারী বা খাওয়া। আর সাইটোসিস মানে তো প্রক্রিয়া, তাই না? হ্যাঁ, যে কোষটা খাওয়া দাওয়া করে আর কি, তাই না? তারা হলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, জীবাণু ভক্ষণ করে। এবার লিম্ফোসাইটগুলা অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ করে। লিম্ফোসাইট আর নিউট্রোফিলের মধ্যে কি পার্থক্য দেখো? নিউট্রোফিল কিন্তু কোনো কিছু তৈরি করে না, ও নিজে নিজে সরাসরি খাওয়া দাওয়া করে জীবাণুকে। কিন্তু লিম্ফোসাইট ক্ষণপথ তৈরি করে, জীবাণুকে খায় না, ও বসে থেকে খালি কি করে, ওর শরীরের ভিতর থেকে মিসাইল ছুড়ে, মানে কি অ্যান্টিবডি ছুড়ে। ওটা একটা প্রোটিন, ওই প্রোটিন দিয়ে জীবাণু ধ্বংসের কাজটা করে। আমরা যে বেশিরভাগ সময় সুস্থ থাকি, এর মেইন কারণে কিন্তু আমাদের শ্বেতকণিকা, তাই না? শ্বেতকণিকার কারণে আমরা সুস্থ আছি, বেশিরভাগ সময় সুস্থ থাকি না, অসুস্থতা কম থাকে, তাই না? শ্বেতকণিকার কারণে এটা হয়। হ্যাঁ, শ্বেতকণিকা প্রতিনিয়ত ফাইট করছে, আমরা ঘুমায় থাকলেও ফাইট করছে। আমরা যে শ্বাস নিচ্ছি না, আমরা কোটি 24 ঘন্টার মধ্যে কোটি জীব হত্যা করছি, কোটি জীব হত্যা করছি। বুঝতে পারছো? মানে আমরা ওই যে শ্বাস একবার করে নিচ্ছি না, আর ওই যে জীবাণু আর ওগুলো আমাদের এর মধ্যে ঢুকে, মনে করো ওই যে আমাদের শ্বেতকণিকারা বসে আছে, এরা বারবার শুয়ে যাচ্ছে। তার মানে তুমি কত বড় খুনি চিন্তা করেছো। বলিয়েন না, পুলিশ ধরে নিয়ে যাবে। হ্যাঁ, সেটাই তো কথা। নিজের প্রতিরক্ষার জন্য আঘাত করা, এটা ঠিক আছে। এখন জীবাণু তো খাওয়ার জন্য ঢুকে ভিতরে, আর তুমি খাইতে দাও না, এটা কেমন কথা? কিন্তু ওকে খাইতে দিলে তো আমার আচ্ছা, তাহলে এখানে আমাদের হলো যে চারটা পড়বা, তার মধ্যে গুরুত্বপূর্ণর মধ্যে 1 নম্বরটা, 3 নম্বরটা যে বেসোফিল হেপারিন ক্ষরণ করে, তারপরে হলো 4 নম্বরটা, আর লাস্টের 6 নম্বরটা। আচ্ছা, ঠিক আছে। তারপরে 1 2 4 6 নম্বরটা বলতে হবে না? বলছে ইওসিনোফিল রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা ধ্বংস করে। অর্থাৎ ওই যে ইওসিনোফিল যারা লাল লাল
হয় না? তারা রক্তের মধ্যে অনেক সময় আমরা যে খাদ্য খাবার খাই হাত না ধুয়ে খাইলে আমাদের রোগের মধ্যে অনেক সময় কৃমির ডিম থাকে। হ্যাঁ। আমরা দেখতে পাই না, ওগুলো মাইক্রোস্কোপে আমরা বুঝি না তাই। কিন্তু রোগের মধ্যে যদি মাইক্রোস্কোপে তুমি রোগের ময়লা একটু দেখো তাহলে তুমি মানে লক্ষ লক্ষ সর্বোচ্চ লক্ষ লক্ষ পর্যন্ত জীবাণু থাকে আমাদের রোগের মধ্যে, তার মধ্যে ডিম থাকে। তো এই ডিমগুলা মনে করো যখন আমাদের ভিতরে যায়, যাওয়ার পরে কি হয় যে এই ডিমগুলা খাদ্যের সাথে এক পর্যায়ে ডিমের যে বাইরের প্রাচীর, ওই প্রাচীরটা ভেঙে যায় আর ওরা তো খুবই ক্ষুদ্র লার্ভা। ওই লার্ভাগুলা পরবর্তীতে যে রক্ত যখন আমাদের খাদ্য শোষণ করে তখন হচ্ছে ওই খাদ্য শোষণ করলে ওই খাদ্যের সাথে ওই ডিমের যে লার্ভা ওটাও চলে যায়, বুঝতে পারছো? তো রক্তের মধ্যে চলে গেল ইসোফিল, তখন ওই লার্ভাগুলোকে ধ্বংস করে। আর রক্তে যদি থেকে যায় তাহলে সমস্যা, তখন ওটাকে ধ্বংস করে। মানে গোটা পৃথিবীটাই চলছে খালি ধ্বংসের বুদ্ধি, ধ্বংস আর ধ্বংস, তাই না? পৃথিবী এক সময় কি শান্ত আছে? ধরো রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, সব সময় হয়েছে তো না, আর তো কিছু নাই। আচ্ছা, এবার অণুচক্রিকা, এটাও এমসিকিউর জন্য করতে হবে। অণুচক্রিকার মধ্যে দেখো এখানে গুরুত্বপূর্ণ যে এদের ব্যাস কত, 1 থেকে 4 মাইক্রোমিটার। হ্যাঁ, এমনি মেগা ক্যারিওসাইট নামে বড় কোষ থেকে উৎপন্ন মানে কি সবকিছুই তো অস্থিমজ্জা থেকে হয়, তাই না? তাহলে যে অস্থিমজ্জাটা দেখতে লালটে বর্ণের হয়, প্রান্তের দিকে থাকে, যে সমস্ত জায়গাতে লালটে বর্ণের অস্থিমজ্জা থাকে। হ্যাঁ, তো এই অস্থিমজ্জা যে কোষটা আকৃতিতে বড় হয়ে যায়, যার নিউক্লিয়াসও বড় হয়ে যায়, এর নাম মেগা ক্যারিওসাইট। মানে বড় হয়ে গেল যে কোষটা, সেই কোষটাই তৈরি করতে শুরু করলো কি অণুচক্রিকা। তো হচ্ছে মেগা ক্যারিওসাইট, অর্থাৎ যে কোষটা নিউক্লিয়াসটা অনেক বড় হয়ে যায় সেটাকে বলা হয় মেগা ক্যারিওসাইট। তাহলে মেগা ক্যারিওসাইট থেকে এটা তৈরি হয়। এরা 1 থেকে 4 মাইক্রোমিটার ব্যাস সম্পূর্ণ হয়। তারপর বলছে এটাও মনে রাখবো, এদের নিউক্লিয়াস, এরা হলো নিউক্লিয়াস বিহীন, এদের কোনো নিউক্লিয়াস থাকে না। তারপর প্রতি ঘন মিলিমিটার রক্তে এরা থাকে কত, এটা মনে রাখতে হবে, এটাও আসছে বেশ কয়েকবার। আর তারপরে হলো এদের জীবনকাল কত, আর যকৃত প্লেহার ম্যাক্রোফেজের মাধ্যমে এদের ধ্বংস ঘটে। যকৃত প্লেহায় এরা ধ্বংস হয়, মানে ধ্বংস কেন হয় সেটা কিন্তু মনে রাখতে হবে। যখন অযোগ্য হয়ে পড়ে, যখন অণুচক্রিকা রক্তস্রোতে চলতে চলতে যখন তার কোষঝিল্লির 12টা বেজে যায়, তখন এটা ফলো করে। তখন হচ্ছে যে যারা আর কি রেডি আছে যে এটা চেক করা, চেক করে দেখছে চলবে না, ধ্বংস হয়ে যাবে, বুঝতে পারছো? নতুন আবার তৈরি করতে হয়। তো এই ধ্বংস হওয়াটা আমাদের ভালোর জন্য। যেমন ধরো যে তোমার অনেক ভালো ভালো প্লেয়ারকে বাদ দিয়ে দেওয়া হয়, যেমন ধরো সচিন টেন্ডুলকার কত ভালো প্লেয়ার, বাদ দিয়ে দেওয়া হয়, তখন দেখছে আর চলবে না, বয়সে তখন কি বাদ, ঠিক কি না? বুঝলি? তো তার মানে আমাদের শিক্ষণিকা এরকম, আমাদের সকল কণিকা এরকম ধ্বংস হয়ে যায় একটা নির্দিষ্ট সময়। তো এইগুলো একটু আয়ুষ্কালগুলো মনে রাখতে হবে। এরপরে হলো সরাসরি আমাদের অণুচক্রিকার কাজ। এই কাজগুলোর কমপক্ষে 4টা মুখস্থ করবা। এই 4টা কখনো কখনো ক্ষয়ের জন্য এসে, গ্লাইকোপ্রোটিন মানে প্রোটিনের সাথে যদি শর্করা থাকে তখন তাকে গ্লাইকোপ্রোটিন বলে। প্রোটিনের সাথে যদি শর্করা থাকে, গ্লাইকো মানে শর্করা বোঝায়, শর্করা বা কার্বোহাইড্রেট। গ্লাইকো মানে শর্করা বা কার্বোহাইড্রেট, গ্লাইকো মানে শর্করা বা কার্বোহাইড্রেট। তাহলে হচ্ছে এবার দেখো যে এরা হলো 1 নম্বর পয়েন্ট, অস্থায়ী প্লেটলেট প্লাক সৃষ্টির মাধ্যমে রক্তপাত বন্ধ করে। 1 নম্বর পয়েন্ট যে প্লেটলেট মানে অণুচক্রিকা, আর প্লাক বলতে বোঝায় সিপি। অর্থাৎ এরা কি করে যে যেই জায়গায় আমাদের ক্ষত হয়েছে, ক্ষতর ওখানে যদি একটা কভার দিয়ে দেওয়া হয়, ঢাকনা দিয়ে দেওয়া হয়, তাহলে তো আর রক্ত বের হবে না, তাই না? তো ওই কাজটা এরা অস্থায়ীভাবে করতে পারে। তাহলে কি হয় যে শুকাই গেলে তো আর দরকার নাই, মানে অস্থায়ীভাবে তাই হচ্ছে। তাহলে এরা হলো যে ক্ষত স্থানে একটা অণুচক্রিকার একটা সিপি তৈরি করে ফেলে, মানে একটা জাল নির্মিত একটা আবরণ তৈরি করে ফেলে, যেটার কারণে কি হয় যে আর রক্তপাত হয় না। এটাকেই বলা হচ্ছে প্লেটলেট প্লাক। তারপর হচ্ছে রক্ত জমাট ত্বরান্বিত করতে বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর ক্ষরণ করে। ক্লটিং ফ্যাক্টর মানে ক্লট, এটা জার্মান শব্দ। ক্লট হচ্ছে কি জার্মান শব্দ, ক্লট হলো ক্লট, এটা হলো একটা জার্মান শব্দ। হ্যাঁ, ক্লট হচ্ছে জার্মান শব্দ।
যার অর্থ হলো জমাট বাঁধা, জমাট বাঁধা, যার অর্থ হলো জমাট বাঁধা, যার অর্থ কি জমাট বাঁধা। তাহলে ক্লটিং ফ্যাক্টর এটা বলা হচ্ছে। আচ্ছা, তারপরে দেখো যে এই দুইটা পড়বে এখানে। তারপরে আছে হলো যে সেরোটোনিন, এই যে 7 নম্বর সেরোটোনিন। সেরোটোনিনের বাংলা অর্থ কি বলছে? সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে রক্তপাত বন্ধের উদ্দেশ্যে রক্তবাহিকাকে দ্রুত সঞ্চালনে উদ্বুদ্ধ করে। রাসায়নিক পদার্থ ক্ষরণ করে এবং রক্তপাত বন্ধের উদ্দেশ্যে রক্তবাহিকাকে দ্রুত সংকোচনে উদ্বুদ্ধ করে। সেরোটোনিন এটা হচ্ছে যে আমাদের রক্তজালকে কি করে, সংকুচিত করে ওই জায়গাতে, যাতে রক্ত ওখান থেকে বেশি যেতে না পারে। কিন্তু সেরোটোনিনের নাম সুখের হরমোন কেন বলা হচ্ছে? যে সেরোটোনিন যদি বেশি ক্ষরণ হয় তাহলে আমাদের আনন্দ অনুভব হয়। কি আনন্দ অনুভব হয়? যেমন ধরো দুইটা হরমোন আছে, হ্যাঁ, দুইটা হরমোন আছে, যে দুইটা হরমোন আমাদের আনন্দের সাথে জড়িত। তার মধ্যে একটা সেরোটোনিন আর একটা হলো ডোপামিন। একটা হচ্ছে ডোপামিন, এটা হলো সব থেকে মানে খুব বেশি মাত্রায় আমাদের আনন্দ সৃষ্টি করে। সেরোটোনিন একটু কম। আর এটা 1 নম্বরে, আর 2 নম্বরে হলো সেরোটোনিন। 2 নম্বরে হলো সেরোটোনিন। এই যে ড্রপ বলে না, ড্রপ বলে না, ড্রপ নেই, এরকম শুনেছো না? ড্রপ নেই এরকম বলে কিন্তু, হ্যাঁ। এই ড্রপ বলতে আসলে বোঝাচ্ছে যে যে জিনিসটা নিলে খুব বেশি মাত্রায় আনন্দের হরমোনটা বের হবে, সেটাই আসলে ড্রপ নেওয়া, হ্যাঁ। তো এই ডোপামিন যখন কি হয় যে তোমার বা আরো কত কত বাবা আছে না, যত ধরনের মনে করো যে নেশার জিনিস আছে, হ্যাঁ, এইগুলা খাইলে ওই ডোপামিন খুব বেশি পরিমাণে ক্ষরণ হয়। তখন তার পা থেকে মাথা পর্যন্ত মানে আনন্দ, মানে ভালো লাগা, ফিলিংস করে না, ওই ফিলিংসটা, বুঝতে পারছো? তো ওই ফিলিংসটা তার হয়, তার মধ্যে কাজ করে। তখন সে ওই জন্য এটা এমন একটা নেশা যে এটার মধ্যে কেউ ঢুকে গেলে ওখান থেকে সে বের হতে আর পারে না। সে কিন্তু যখন বুঝতে পারছে যে আমি মারা যাব, আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে, কিন্তু কি ও যে একবার নেশার মধ্যে পড়ে গেলে কি হবে, আর টিকতে পারবে না। তো এইটা এমন এক ধরনের, এই জন্য বলা হয় যে কখনোই কোনো ক্রমেই যে চেক করার জন্য কখনো নেশা দ্রব্য মুখে দেওয়া যাবে না। ওটা বেশি নেশা হলে সমস্যা কি? সমস্যাটা আমাদের তেমন কিছু হবে না, আমাদের হচ্ছে যে লিভার, কিডনি আর লাংস, এই তিনটাকে নষ্ট করে দেবে। এই তেমন কিছু কেন মোর ভাই সর্বপ্রথম মারা যাবে না, এইগুলো নষ্ট হয়ে যাবে। এমনিতেও সবসময় হাসি খুশি থাকে। ও আমাদের প্রাকৃতিক ভাবে যেটা, হ্যাঁ, প্রাকৃতিক ভাবে যেটা হবে সেটাতে কোনো সমস্যা নেই। প্রাকৃতিক ভাবে যেটা হবে হয় ওইটা আমাদের জন্য ভালো, ওটা আমাদের শরীরের জন্য ভালো। কিন্তু যখন তুমি বাহ্যিক কোনো উদ্দীপনার মাধ্যমে ওটা বের করবা তখন এটা ক্ষতিকর হবে। প্রাকৃতিক আর অপ্রাকৃতিক বলে কথা আছে না, বুঝতে পারো কি? এই আর কি। তো এই জিনিসগুলা এমনকি ওই যে ধূমপান করলেও ডোপামিন ক্ষরণ হয়, হ্যাঁ, কিন্তু ওটা অল্প, ওই জন্য ওটা অল্প মজা, মানে যখন হচ্ছে হ্যাঁ, ওই জন্য অল্প মজা মানে কি, যে অল্প মজা মানে ভালো তো কিছু লাগেই, নাহলে এমনি কি আগুন কেউ গিলবে, ধোঁয়া গিলবে? যারা খায় তাদের ভালো লাগে, হ্যাঁ, কিন্তু ভালো লাগে বলে তো ছাড়তে পারে না, বুঝছো নি? শুধু ওইটাই কেন, তোমার নেশা দ্রব্য কিন্তু শুধু ওগুলাই নেশা দ্রব্য না, হ্যাঁ, চাতেও সামান্য পরিমাণে ডোপামিন ক্ষরণ হয়। ওই জন্য চা খেতেও যারা খায় নিয়মিত চা খেতেও ভালো লাগে। তবে এই জিনিসগুলো বৈজ্ঞানিকরা দেখছে, এই ডোপামিন ক্ষরণে শরীরের কোনো ক্ষতি নাই। কেউ যদি 2 কাপ সর্বোচ্চ চা খায় তাহলে সেটা শরীরের জন্য উল্টো আরো ভালো, বুঝতে কি? দিনে আবার 2 কাপের অতিরিক্ত হয়ে গেলে সেটা ডোপামিনের ক্ষরণ বেড়ে যাবে, সেটা আবার শরীরের জন্য খারাপ, বুঝতে পারছো? এরকম আর কি গবেষণা করে দেখা গেছে। আচ্ছা, এখন কথা হলো ডোপামিন ক্ষরণ কিন্তু শুধুমাত্র এই যে নেশার প্রতি যে হয় তা না, আরেকটা জিনিসও হয় যেটাও খুব মারাত্মক নেশা করে এবং ওই নেশাও মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে। সেটা কি? সেটা হলো ওই যে ছেলে মেয়ের প্রেম ভালোবাসা। এইটা মারাত্মক নেশা। এই নেশাতে বেশি মাত্রায় তোমার ডোপামিন ক্ষরণ হয়, বুঝতে পারছো না? তবে এটা ইয়াবার থেকে বেশি না, ইয়াবার থেকে কম,
কিন্তু হলো এই ডোপামিন হরমোন তোমার এই প্রেম ভালোবাসার মধ্যে আছে, এবং ওই জন্যই দেখা যায় যে সে কিন্তু কি করে মা বাবাকে ভুলে যায়। একবার যদি কেউ প্রেম ভালোবাসায় জড়ায় যায়, মা বাবাকে ভুলে যাবে, নিজের ক্যারিয়ার ভুলে যাবে, বুঝতে পারছো? মানে খুবই মারাত্মক ভাবে। এই জন্য দেখা যায় অনেক ছোটরাও পর্যন্ত এর মধ্যে আসক্ত হয়ে যায়, মানে যে নেশা, ওটা একটা নেশা। তো এই যে কোনো নেশাই তোমার ক্যারিয়ারের জন্য মারাত্মক হুমকি হতে পারে, ক্যারিয়ারের জন্য মারাত্মক হুমকি হতে পারে। তো এই জন্যই এই যারা শুনছো না তাদেরকে আমার এই নেশা করার ইচ্ছা আছে, বাই করে দেন নেশা করা হারাম। বুঝতে পারছো? তো এই জন্য বিয়ে করে নিন হচ্ছে মানে যখন তুমি হচ্ছে ইয়ে করবা, মানে ক্যারিয়ার তৈরি করবা, তারপরে তুমি, বিয়ে করে নিন তাই না? তার আগে এটা না করাই ভালো। আচ্ছা, তাহলে এখন দেখো, এবার আমরা একটু দেখি যে এটা তো বুঝলাম এই কারণে এরকম নাম হয়েছে। হ্যাঁ, এটাকে বলে সুখের হরমোন। ডোপামিনকে বলা হয় শান্তির হরমোন, মানে এটা একটু মাত্রা বেশি দেয়। হ্যাঁ, এই আচ্ছা, তারপরে বলছে লাস্ট লাইনটা যে স্বাভাবিক যে অনেক বেশি অনুচুক্তি থাকলে রক্তনালীর ভিতরে অদরকারি রক্ত জমা সৃষ্টি হবে, স্ট্রোক হবে, হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে বাড়িয়ে দিবে। যদি বেশি আর কি অনুচুক্তিকা তৈরি হয়ে যায় তাহলে আবার সেটাও ক্ষতির কারণ। তবে এখানে না বোঝার মতো 6 নম্বর থাকতে পারে, রক্তবাহিকা এন্ডোথেলিয়ামের অন্তঃপ্রাচীর সুরক্ষার জন্য গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে। অর্থাৎ রক্তবাহিকার এন্ডোথেলিয়াম মানে বুঝো তো যে ভিতরের দিকের যে নালী, তাই না? সেইখান থেকে কি হয় যে কিছু গ্রোথ ফ্যাক্টর তৈরি হয়, যেই গ্রোথ ফ্যাক্টরটা, গ্রোথ মানে কি বৃদ্ধি ফ্যাক্টর, বৃদ্ধি উপাদান ক্ষরণ করে। কারণ হলো অনেক সময় কি হয় যে রক্তনালীর ভিতরটা যদি কোনো কারণবশত অনেক সময় রক্ত চলাচলে ভিতরে যদি কোনো ঝামেলা হয়, মানে ক্ষতরত হয়, তো ওটা গ্রোথ ফ্যাক্টর তৈরি করে ওটাকে আবার রিপেয়ার করার ক্ষমতা আছে। এটা হচ্ছে। আচ্ছা, তাহলে এই তো গেল। এবার হলো এইটার ক্ষয়ের জন্য দিতে পারে, কখনো দিতে পারে। রক্তকণিকাকে রক্তকোষ বলা হয় না কেন? সবই বুঝে সবই বুঝে হ্যাঁ, মানে স্ববিভাজন হয় না, কিন্তু হলো রক্তকণিকার মধ্যে শ্বেতকণিকা কিন্তু আবার স্ববিভাজন হয়। শ্বেতকণিকা কিন্তু স্ববিভাজন হয়। শ্বেতকণিকা নিজেরা বিভাজিত হতে পারে, কিন্তু লোহিত কণিকা আর অনুচক্রিকা এরা নিজেরা কখনো বিভাজিত হতে পারে না। তাহলে আমরা কারণগুলো একটু দেখি লাইন বাই লাইন। লোহিত কণিকার অধিকাংশ রক্তকণিকায় প্রয়োজনীয় কোষ অঙ্গাণু থাকে না, যেটা কোষের মধ্যে থাকার কথা, যেমন নিউক্লিয়াস থাকে না, সেন্ট্রিওল থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে না, গোলজি বডি ইত্যাদি থাকে না। শ্বেতকণিকা অনুচক্রিত অনেক কোষীয় অঙ্গাণু অনুপস্থিত। শ্বেতকণিকার নিউক্লিয়াস সাথে কিন্তু অনেক কোষীয় অঙ্গাণু আমার থাকে না। তাছাড়া রক্তকণিকাগুলো বিভাজিত হয়ে নতুন রক্তকণিকা তৈরি করতে পারে না, তবে শ্বেতকণিকা পারে। হ্যাঁ, এটা মনে রাখবা। এগুলো মূলত অস্থির মধ্যে স্টেম কস্তিক উৎপন্ন হয় এবং ঘন সংবদ্ধ হয়ে অভিন্ন স্তর সৃষ্টির পরিবর্তে তরল মাতৃকায়, এটাই হলো মেইন কারণ। আচ্ছা, স্টেম কোষ মানে বীজ কোষ, এর বাংলা হচ্ছে বীজ কোষ। আচ্ছা, একটা কথা মনে রাখবা, দুইটা লাইনে লিখতে পারো রক্তকণিকাকে আমরা কেন হচ্ছে যে রক্তকোষ বলবো না। এক নম্বর হলো যে এরা হচ্ছে যে একটা কোনো নির্দিষ্ট কোনো অঙ্গ তৈরি না করে ভাসমান, তরলে ভাসমান থাকে। হ্যাঁ, কিন্তু কোষ এরকম হয় না, কোনো না কোনো একটা অঙ্গ তৈরি করে। এটা একটা কারণ। আরেকটা কারণ হলো একটা কোষের মধ্যে যত অঙ্গাণু থাকার কথা এরকম সকল অঙ্গাণু কোষের মধ্যে, রক্ত কোষের মধ্যে থাকে না। এই দুই কারণেই এদেরকে রক্তকোষ বলা হয় না। যদিও ইংরেজিতে কিন্তু লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা সবগুলোকেই যে ব্লাড সেলও বলা হয়। ইংরেজিতে কেউ কিছু কিছু বৈজ্ঞানিক এদেরকে ব্লাড সেল বলে। ব্লাড সেল বললেই কিন্তু সেল মানে তো কোষ। আচ্ছা, তাহলে এই দুটো কথা লিখলে হবে। এইখানে কিন্তু আগে যা যা পড়লাম আমরা সেইগুলো এখানে আছে, এই জন্য এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই গোটা চার্ট আগেরগুলো সব হয়ে যাবে, তাই না? স্যার এখানকার চার্টে যে প্রতি ঘন মিলিমিটার মনোসাইট, লিম্ফোসাইট, নিউট্রোফিল, হ্যাঁ, সব প্রতি ঘন মিলিমিটার আছে, কিন্তু এগুলো এদিকে তো নাই। প্রতি ঘন মিলিমিটারের কথা তো আগেও ছিল না?
না, এদিকে এই যে তো তাহলে এখান থেকে পড়বা। চারটে আছে। হ্যাঁ, তাহলে 4 থেকে পড়াই ভালো। এর যে এমসিকিউ নেই, 4 থেকে পড়াই ভালো। তাহলে আবার পরের প্রশ্নে যাই। তাহলে 4 থেকে পড়াই ভালো। এবার দেখো রক্ত জমাট বাঁধা বা রক্ত তঞ্চন। রক্ত তঞ্চনের জন্য দরকার হচ্ছে 13টা ফ্যাক্টর। তবে এই 13টা ফ্যাক্টর এর কথাটা তোমার হচ্ছে যে প্রধান আবার 4টা আছে। 13টা যদি এর মধ্যে 2-4টা কমও থাকে তাও রক্ত জমাট বেঁধে যায়, কিন্তু প্রধান না থাকলে কখনোই রক্ত জমাট বাঁধবে না। তবে রক্ত জমাট কাকে বলে সেটাও কিন্তু জ্ঞানমূলক কোশ্চেন হতে পারে। দেখো এখান থেকে লিখলে হবে 3 নম্বর লাইনে, যে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ফাইব্রিন জালক, ফাইব্রিন মানে সুতা, ফাইব্রিন জালক সৃষ্টির মাধ্যমে ক্ষতস্থানে রক্তকে থকথকে পিণ্ডে পরিণত করে সেই প্রক্রিয়াকে রক্তে জমাট বাঁধা বা তঞ্চন বলে। এইটুকু পর্যন্ত জ্ঞানমূলক কোশ্চেন। হ্যাঁ, এবার হচ্ছে 13টা ফ্যাক্টর মনে রাখতে হবে। এর মধ্যে 4টা হলো প্রধান। তো এই 4টা প্রধান কেন 4টা প্রধান? যেমন ধরো চা বানাতে ধরো 4টা উপাদান লাগে, কিন্তু সেই 4টা উপাদান কি? ধরো পাত্র তো অবশ্যই লাগবে, লিকার অবশ্যই লাগবে, পানি অবশ্যই লাগবে, আবার তাপ লাগবে, তাই কি না? এই 4টার একটা উপাদান না থাকলে চা কোনোদিনও হবে না, তাই না? কিন্তু চা বানাতে আরো অনেক উপাদান লাগে, চিনি লাগে, দুধ লাগে, অনেকে লবণ দেয়, লেবু দেয়, অনেক কিছু দেয় না? অনেক কিছু দেয়, অনেকে 10-12 রকমের দেয়। আমি একবার শখ করে নিজে বানানোর জন্য এরকম 10-12 রকমের জিনিস দিতাম, যে কেমন লাগে দেখা যাবে। কিন্তু না না, আমি দুধ দিয়েছি, গরম মশলার ফলটা লোকলা। হ্যাঁ হ্যাঁ, না ভালোই লাগছে, খারাপ লাগেনি। তবে চায়ের আর স্বাদ লাগেনি, লাগছে ওই সমস্ত লবঙ্গগুলোর স্বাদ, মানে ওই কারণ অন্য জিনিসের সেন্টটা বেশি চলে আসছে, সব দিয়েছিলাম। দিয়ে দুধ চার মধ্যে আবার দুধ চার মধ্যে সব দিয়েছি। কেমন লাগে? তাহলে এইগুলা কি, যে এইগুলা হচ্ছে না দিলেও চলে, তাই না? প্রধান 4টা, এরকম রক্ত জমাট বাঁধার জন্য প্রধান 4টা থাকে। এই 4টা অবশ্য মনে রাখতে হবে। এটা মনে রাখতে একটা ছন্দ হলো পরে বলছিলাম না, তাহলে এটা মিলবে। প্রথমে হলো ফুলে হচ্ছে ফাইবিনোজেন, পরে হলো প্রোথম্বিন, আর থার্মোপ্লাস্টিন হলো থ আছে না, এটা আসলে টিস্যু থার্মোপ্লাস্টিন হবে, টিস্যু থার্মোপ্লাস্টিন, তার আগে টিস্যুটা বাদ দিছে, টিস্যু থার্মোপ্লাস্টিন। হ্যাঁ, এই জন্য এটা হলো। আর কতে ক্যালসিয়াম, এটা মনে রাখলে হবে। আচ্ছা, পরীক্ষার সময় তোমার এই 4টাই আসে, এগুলো আসে না। তবে অ্যাডমিশনে যেগুলো আর কি আসে তার মধ্যে প্রথম 4টা তো আসেই, তারপরে যেটা আছে সেটা হলো 8, 9, 10। এই 3টা অ্যাডমিশনে বেশ কয়েকবার আসতে দেখা গেছে, এগুলো ভালো করে পড়তে হবে। ও হ্যাঁ, 8, 9, 10, 8, 9, 10 এই 3টা মানে বেশ কয়েকবার আসছে আর কি। হ্যাঁ, আর এগুলো কি মানে বোর্ড পরীক্ষার জন্য, ও মানে এটা হচ্ছে কাজ হিসাবে, কাজ, হ্যাঁ কি কাজ করে এটা, বা কাজ থেকে আবার এগুলো আসে ফ্যাক্টরের কথা। রক্ত জমাট বাঁধার কৌশল, এটা হলো সৃজনশীল। রক্ত জমাট বাঁধার কৌশল, এটা সৃজনশীল হিসেবে ধরা হবে। আচ্ছা, রক্ত জমাট বাঁধার কৌশল সৃজনশীল, এটা তো আজকে ধরলে শেষ করা যাবে না। তাহলে এই পর্যন্ত আগামী দিন পড়া ধরবো। হ্যাঁ, আগামী দিন এই পর্যন্ত পড়া ধরবো। তাহলে আজকে এই পর্যন্ত শেষ করি। হ্যাঁ।